ওই এই দেখো শরীর খারাপ হয়ে গেছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। আজ ছিল আমার আরও একটা লক্ষ্য পূরণের দিন। বাড়ি থেকে প্রায় 1500 কিলোমিটারেরও বেশি দূরে নেপালের লোয়ার মাস্তাং জেলার 12,343 ফিট উচ্চতায় অবস্থিত মুক্তিনাথ মন্দির, আর তার সাথে ছিল আরও বেশ কিছু অফবিট সাইট সিন, তাও আবার চরম অফরোড দিয়ে। বাবা দাদাকে একটা এরকম রাস্তা দেখেছি অনেকের ভিডিওতে, না এদিকে রাস্তা নয়। লোয়ার মাস্তাং জেলার এই রাস্তাগুলো আমাদের সামনে এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা জীবনেও ভাবিনি। উপরে ধুলোর ঝড়টা দেখো, পিছনে ফেলে দিচ্ছে, পুরো যেতে পারছি না, সামনে ধুলোর ঝড় দেখো। আরে এ তো কার বাড়ির বারান্দা দিয়ে যাচ্ছি ভাই। আর তার সাথে ঘটে গেছিল সকাল সকাল আমার পার্টনারের সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা। মানে আজকের দিনটাতে এত প্রতিকূলতা আসবে সেটা কোনোভাবেই ভাবিনি। 2 दिन घूम नहीं पाएगा, 2 दिन पहले लौट जाना पड़ेगा। আমরা কি পেরেছিলাম এই প্রতিকূলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ট্রিপটাকে কমপ্লিট করতে? তোমাদের কি মনে হয়? চলো দেখা যাক আমরা এই দিনটা কিভাবে কাটিয়েছিলাম। इधर का आपको मेमोरी होगा, एक ले लो। कितने करके साल? मुक्तिनाथ इधर है, एक आधी गंडे किनारी इधर है। हाँ। उस तक आप लोग पहुंचे है ना, एक भगवान की कृपा से। एग्जैक्टली, एकदम बहुत बढ़िया बात कही आप। हाँ। পিছনে রয়েছে বাবা মুক্তিনাথ। সকালবেলায় হোটেলের বিছানায় বসে নীলগিরি পর্বতের সানরাইজ জীবনে প্রথমবার উপভোগ করেছিলাম। এই জন্যই এই হোমস্টেটার নাম হোটেল মাউন্টেন ভিউ। তবে বাইরে বার হওয়ার উপায় ছিল না। -5 সঙ্গে দুরন্ত হাওয়া, যার টেম্পারেচারকে আরও 2-3 ডিগ্রি কম করে দিচ্ছিল। অনেক কষ্টে মর্নিং অ্যাম্বিয়েন্সের সিনেমাটিক ফুটেজ নিয়ে হোটেল রুমে ঢুকবো ঠিক করেছি, অমনি ঘটলো আজকের দিনের প্রথম আনএক্সপেক্টেড ঘটনা। হবে না -5 ভাই, ফিলস লাইক -8। শুনলে আমার মোটামুটি পার্টনারদের বাইক স্টার্ট হচ্ছে না। এবার হচ্ছে ড্রিমির পালা। চুপচাপ মেরে রয়েছে তো, সেলফ নিচ্ছেই না। ও সরি, আমার তো ক্লাচ করে করতে হয়, আমি ভুল করেছি, ভয় পেয়ে গেছি। ড্রিমি ড্রিমি স্টার্ট হওয়ার আনন্দ করতে করতে মনে পড়লো আমার বাকি বন্ধুদের খবর কি। জানতে পারলাম বাকি দুটো এনে স্টার্ট নিয়ে নিলেও গৌড়ের ডমিনার 250 স্টার্ট নিচ্ছে না। এটা নর্মাল ব্যাপার, এরকম উদাহরণ বহু আছে। সামনেই কেটে যাচ্ছে, অসুবিধা নেই, তোমাদের জনসনেতে ভয় পাওয়ার কিছু নেই, সামনে কেটে যাচ্ছে। চলো। আমি একবার বাইকটাকে সেকেন্ড গিয়ারে দিয়ে ঠেলে স্টার্ট করার চেষ্টা করলাম, হেল্প করলো নীল, কিন্তু হচ্ছে না গো সুরাজ, আমি 4-5 বার ট্রাই করেছি। হ্যাঁ না, একদম জনসনের ঢোকার মুখে ফার্স্ট বাজাজের শোরুম রয়েছে, মানে সার্ভিস সেন্টার রয়েছে, কিন্তু এটা কোনো প্রবলেম নয়, ঠান্ডাতে এরকম হয়, কারণ -5-এ দেখা যাক, এবারে দেখানো হচ্ছে। গিয়ারে দিয়ে তোলো, যদি নেমে যায় ফট করে ধরে নিতে পারবে। নীল ঠেলো। অবস্থা খারাপ হয়ে গেছে, ফোন তুলতে, गाड़ी तुलते की बैटरी शॉर्ट हो गया। ये बैटरी चेंज करना पड़ेगा, इस बैटरी से नहीं होगा। इसको देखना पड़ेगा, आप लोग आते हो तो बाहर से उधर होटल का गाड़ी लगाना पड़ता है इसलिए। अच्छा, तो फिर ये अंदर रखने से नहीं होता था, मतलब हवा लगने से ये और भी ठंडा हो गया। देखिए ना सीट पर आइस जमा है।
আরে তেরি, তাই তো इसमें इसमें किक नहीं होता, उन लोग का किक है, उसमें स्टार्ट हो जाएगा। মানে এনারা বলছে যে যদি আমরা ঘুরতে এসে বাইক বাইরে রাখি তাহলে বাইকের স্টার্ট দেওয়ার আগে এরকম রোদ্রে হলে রোদ্রের মধ্যে রাখতে, ইঞ্জিন লোয়া সব যখন নর্মাল টেম্পারেচারে আসবে তারপর স্টার্ট দিতে, নাহলে এরকম বলছে ব্যাটারিটা উড়ে যাওয়ার চান্স। এক্ষেত্রে আমার বন্ধু গৌড়ের কোনো ভুল ছিল না, কারণ গৌড় শোরুম থেকে নেপাল যাবে বলেই পুরো গাড়িটাকে চেকিং ও সার্ভিসিং করিয়েছিল। কিন্তু আমাদের সবার মাথা ঘুরে গেল নেপালের ব্যাটারির দাম শুনে। কিতনা नेपाली কিতনা বলা? 7,800 7,800 নেপালি। एक साइड का ओरिजिनल। মানে আমি না পুরো কিছুক্ষণের জন্য পজ মোমেন্টে চলে যাই। আমরা সবাই ট্রিপে একটা বাজেট প্ল্যান করেই বাড়োই, কিন্তু এত টাকার ধাক্কা লাগলে কি অবস্থা হতে পারে তোমরাই বলো। अरे ये तो पूरा बजट के बाहर चला गया। ये तो 2 दिन घूम नहीं पाएगा, 2 दिन पहले लौट जाना पड़ेगा। हाँ, रूम और खाने का तो चला गया इसमें। ফিনান্সিয়াল ব্যাপারটা গৌড় সামনে নিয়েছিল বটে, তবে সেদিন আমার দুটো জিনিস খুব ভালো লেগেছিল। প্রথম, গৌড়ের কাছে প্ল্যান বি ছিল, যদি কোনো কারণে এক্সট্রা টাকার দরকার পড়ে সেটা ওর সঙ্গে রেখেছিল। আর আমরা সেদিনকেও একটুও বিরক্ত হইনি যে আমাদের ট্রিপ স্টার্ট করতে দেরি হয়ে যাচ্ছে বা অন্য কোনো যে কোনো কারণে। আমি বাকিদের খুব একটা বেশি চিনতাম না, তবে আজকের পর থেকে আমরা চারজন হয়তো খুব ভালো বন্ধু হয়ে গেলাম। চলো রেডি, ওদের ডেকে নাও। ওরা রেডি, হেলমেট ওরা রেডি, আমরা এই যে সেই ব্যাটারি হ্যাঁ, তো জার্নি স্টার্ট করবো এবার, বুঝতেই পারছো। ঘড়িতে বাজে এখন 9:10 ইন্ডিয়া টাইম, আর নেপাল টাইম হচ্ছে 9:28। আমাদের জার্নি আজকে স্টার্ট হচ্ছে। সকালবেলা দেখলে মোটামুটি কীরকম একটা গুলোগুলি ব্যাপার হয়ে গেল, তো এইগুলো হবে, জার্নির মধ্যে থাকবেই। এটা সবার সাথেই ঘটতে পারে, আজকে গৌড়ের সাথে ঘটেছে। তো এইরকম ধরনের প্রবলেমগুলো থেকে আমরা অনেক কিছু শিখি। তো জার্নি আমরা স্টার্ট করছি। জয় মা শিবানী, জয় বজরংবলী, হর হর মহাদেব। আমি ছিলাম ওই হোটেলটাতে, আর আমার বাকি পার্টনাররা রয়েছে এইখানে। তো এটা হচ্ছে নীলগিরি পর্বত। এই পিছন দিকটাতে রয়েছে ধওলাগিরি, অল্প করে চূড়া দেখা যাচ্ছে ওর পিছন দিকটাতে। ACA চেকপোস্ট জংশন, মানে একটু জংশন থেকে বেরিয়েই আমাদের মুক্তিনাথের পারমিটগুলো একবার এখানে চেক করে নিতে হচ্ছে, আমার আর প্রিয়ার আলাদা আলাদা। একবার তো ঘাসাতে করে দিয়েছিল এন্ট্রি, এবার এখান থেকে একটা ফাইনাল পারমিট হচ্ছে। ওইটা ঘাসার এন্ট্রি, আর এটা হচ্ছে জংশনের থেকে এন্ট্রিটা মুক্তিনাথ যাওয়ার। মাস্তাং যে যেরকম ইচ্ছা হয় বলতে পারো। এবার এতক্ষণে আমাদের অফিসিয়ালি রাইড স্টার্ট হচ্ছে মুক্তিনাথের জন্য। এখনো স্টার্ট হতে পারেনি, শুধু ফটোই তুলে যাচ্ছে ছেলেপুলেরা। এরা মনে হয় আজকে মুক্তিনাথই করবে, আর কিছু দেখবে না, আর সাইট সিন করবে না। আস্তে আস্তে এগোচ্ছি। নিচ দিয়ে বয়ে চলেছে কালী গণ্ডকী রিভার, শুরু হয়ে যেতে এখন শীতকাল। সামনের ভিউটা দেখো, পুরো একটা অন্য। ও, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম। হালকা হালকা কিছু কিছু জায়গাতে আবার ব্ল্যাক আইস হয়ে রয়েছে, মানে রোদ পড়েনি যে সমস্ত জায়গায় যেখানে আর কি ছাওয়া হয়ে রয়েছে সেখানেতে ব্ল্যাক আইস হয়ে রয়েছে। আর চারপাশটা দেখো, এটা তো একটা পুরো অন্য জগৎ, কি সুন্দর লাগছে। গেস্ট আর লাইক গড। আমি ব্রিজটার উপর গিয়ে দাঁড়াই, ওরা এখনটা দাঁড়িয়ে দাঁড়াক। এই ব্রিজটার উপর দাঁড়িয়েছি, আশেপাশের ভিউ গুলো দেখো পুরো চরম, একটা গাছও নেই দেখো না। ও কি লাগছে তবে ক্যামেরা বোঝা যাবে না। আর এই দূরে রয়েছে স্নোক্যাপ মাউন্টেন। হ্যাঁ, এই কালো গণ্ডকী চারদিক দিয়ে বইছে, মানে মেইনলি আমরা কালীগণ্ডকী নদীর উপরেই রয়েছি আর কি। এখন শুকনো, চচ্চর করে উপরে উঠছে, হুড় হুড় করে উপরে উঠে যাচ্ছে। সামনের গাড়িটা আস্তে 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 উঠছে। পিছনে কাকবেনির কাট আউটটা বের করে এলাম, জাস্ট বাঁ দিকে গেলে কাকবেনি, আমরা জাস্ট ডান দিকে উঠে গেলাম মুক্তিনাথের দিকে। ফেরার সময় কাকবেনি ভিলেজটা ভিজিট করতে যাব। কিন্তু পাহাড়টা দেখো পুরো, এটা কি এই জিনিস আগে দেখিনি এরকম নিজের চোখে। এ পাশে আবার ল্যান্ডস্লাইড জোন, রাস্তার মধ্যে পাথর ঝরে ঝরে পড়ছে। আর এইদিকে এত সুন্দর একটা ভিউ। এইটা ঘুরে আরো উপরে উঠতে হবে, ওই রকম উপরে, ওই যে ওইখানটাতে হেয়ার পিন বেন্ড লিখে দেখানোই রয়েছে। পাথর দেখো রাস্তার উপর পড়ে রয়েছে, লুজ পাথর। ওরে সর্বনাশ।
লাদাখে একটা এরকম রাস্তা দেখেছি অনেকের ভিডিওতে। ওই যে দেখো আমাদের টিম আসছে, প্রথমে মৌ, তারপরে ময়ূক, তারপরে গৌর। জলগুলো দেখো বরফ হয়ে গেছে পুরো। এইগুলো সেম রাস্তার মধ্যে হচ্ছে, রাস্তায় জল জমে থাকলে সেগুলো তোমার বরফ হয়ে যাচ্ছে, ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে। এত ঠান্ডা, মাইনাস রাত্রেবেলা 10-এ নেমে গেছিল, এখন 1 ডিগ্রিতে উঠেছে। এসছি আমরা মুক্তিনাথে, এন্ট্রি করে গেলাম। ও এইখানেও দেখো সেই সাদা সাদা বরফ হয়ে রয়েছে। আরো একটা লক্ষ্য পূরণ হতে চলেছে। যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। আমরা কিন্তু বাইক নিয়ে এসেছি, আমাদের বাইক পুরো মুক্তিনাথের প্রবেশ দুয়ারের কাছে চলে যাবে, তো সেখানে বাইক রাখাও যায়। এগিয়েই যাচ্ছি, এগিয়েই চলেছি। দাদা মুক্তিনাথ चढ़ने का सीढ़ी सामने है ना? सामने है तो आगे जाइए, वहाँ पे सीढ़ी है ना? यही रास्ता जाइए। यही रास्ता जाएगा ना? ठीक है। इसका नाम क्या है? खुकड़ी ना? खुकड़ी है। अरे बाबा, अरे बाबा, ये কোথায় দিয়ে যাচ্ছে? এই রাস্তাটা হেঁটে আসতে হয় বাইকটা না থাকলে। এই যে বাইকের জায়গা চলে এসছে, বাইক নিয়ে আসলে এতটা চলে আসা যায়। ও এখানে পুজোর সবকিছু পাওয়া যাচ্ছে। এখানে লাগেজও রাখতে পারবে, हेलमेटও রাখতে পারবে। पूजा का सामान कितने करके? 250 का जी। 250 का नेपाल का मनी। ये तो एक दीजिए। हाँ लीजिए लीजिए, आपको पूजा सामान लीजिए, पैसा भी लीजिए, 500 दिया था। हाँ थैंक यू, वेलकम। मिल गया। यहाँ का टेम्परेचर कितना है? सुबह -11 था, -11। अभी कितना है हम देखता हूँ, अभी -3 है इधर। अभी -3। এইটা হচ্ছে শালেগ্রাম শিলা। প্রচুর থাকার জায়গা আছে, ইনফ্যাক্ট হোটেল নতুন নতুন হচ্ছে। যারা ডাইরেক্ট মুক্তিনাথে এসে থাকতে চাইবে তারা থাকতে পারবে। এখান থেকে উঠবো। সিঁড়ি कितना है? सीढ़ी 300 के ऊपर है। 300 के ऊपर। এই চাদরটা খুব পছন্দ হয়েছে, কি শখ। জলের বোতল কত? 50। और शालेग्राम शिला कितने? 200, 300, 500, 1000 रुपए। देखते इधर का आपका मेमोरी होगा, एक ले लो। कितने करके साल? ये 1000 रुपीज है। एनसी एनसी 1000। नहीं इंडियन ইন্ডিয়ান। वाली 1500। পশমিনা বলছে, আমি ঠিক পশমিনা চিনি না, তবে খুব সফট। 12 बजे को। এই वो तो बोर्ड में देखो ना, बोर्ड देखो उधर क्या लिखा है बोर्ड में। বন্ধ হয়ে যাবে মন্দির। মুক্তিনাথের গেটের মধ্যে দিয়ে এবার আমরা এন্ট্রি করতে চলেছি। হাতে আর আধ ঘন্টা খানেক আছে দেখি আমরা তাড়াতাড়ি করে উঠতে শুরু করলাম, কিন্তু ওই গোটা 30 থেকে 40টি সিঁড়ি ওঠার পরেই এখন একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, টাইম নেই। তার মধ্যে ধমের খুব কষ্ট হচ্ছে। পোকা থাটটা মাছ কাছে রাখবে। আস্তে আস্তে উঠে, তাড়াতাড়ি উঠতে। 12টার বন্ধ হয়ে যাবে। এখন নেপাল টাইমটা দেখে নিচ্ছি, 11:30 বাজে। হয়ে যাবে, চলে যাবো। জয় বাবা মুক্তিনাথের জয়। এতটা যেতে হবে, এই এতটা, কিন্তু আমরা আছি অনেকটা দূরে এখানে। তারপর আর বেশি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে উঠতে শুরু করলাম, কারণ আমি মনে করি হড়বড়িতেই গড়বড়ি হয়। আসছে, তার পিছনে হচ্ছে মেয়েরা আসছে। আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে বলে ওদেরকে, বেশি তাড়াতাড়ি উঠতে গেলে কষ্ট হবে। প্রথম ধাপে পৌঁছে গেছি। জয় বাবা মুক্তিনাথ। ঢুকে প্রথমেই পেয়ে যাবে শম্ভু গুম্ফা। এই পাশটাতে, এই যে এটাতে পরে যাব। আগে এইখান দিয়ে উপর উঠে যাব এই সিঁড়ি দিয়ে। এই পাশে একটা এরকম দোকান পাবে, জিনিসপত্র কেনাকাটা করার। এই যে গেট। মুক্তিনাথ যাওয়ার সিঁড়িগুলো খুব বেশি খাড়াই নয়, তবে 12,000 ফিটের উপরে হাওয়ায় অক্সিজেনের কিছুটা সমস্যা হয়। তবে এইখানে একটি স্বাস্থ্যকেন্দ্রও আছে। এছাড়াও একদম পার্কিং থেকে পুরো মুক্তিনাথ মন্দির পর্যন্ত ঘোড়ায় করে ওঠার ব্যবস্থা আছে। তবে অবলা জীবকে কষ্ট দেওয়া আমি একদমই সমর্থন করি না। এছাড়াও পোখরা থেকে মুক্তিনাথ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিসও আছে, যার খরচ ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 25,000 টাকার মতো।
আর আমি যতদূর জানি ভগবান বিষ্ণু এই স্থানেই তার সাপ থেকে মুক্তি পান, সেই কারণে এই স্থানের নাম মুক্তিনাথ। এবারে পুজোতে ঢুকছি এই বাবা মুক্তিনাথের মন্দির। প্রচণ্ড ঠান্ডা, সব কথাবার্তা গুলিয়ে যাচ্ছে। প্রিয়া পুজোতে ঢুকছি, আমিও ঢুকছি। ভেতরে তো ক্যামেরা এলাও নেই, বেরিয়ে তোমার সাথে কথা বলছি। পিছনে রয়েছে বাবা মুক্তিনাথ, আর আমাদের সামনে রয়েছে দুটো কুণ্ড, একটা হচ্ছে পাপ কুণ্ড, একটা হচ্ছে পুণ্যকুণ্ড। এখানে তিনখানা ডুবকি লাগিয়ে, ওটাতে ডুবকি লাগিয়ে এর মধ্যে রয়েছে 108 ধারা, যেখান থেকে আমরা জল ভরেছি। সেই 108 ধারায় জল ভরে নিয়ে মন্দিরে পুজো দিতে হয়, সেটা আমরা দিয়েছি পুজো। ভেতরে তো অ্যালাউ নেই, ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই জায়গাটার পুরো 180 চারদিকে পাহাড়ে ঘেরা। তার মধ্যে পাহাড়েরগুলোর নামগুলোর মধ্যে প্রিয়া বলে দিচ্ছে। নীলগিরি আছে, ধৌলাগিরি আছে, এছাড়াও বেশ কিছু পিক আছে যেগুলো আমার নাম জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। নীলগিরি ধৌলাগিরিটাই বেশি হ্যাঁ, দেখা। এই পাশে দেখছিলাম একটা, ওই সব তো বরফ গলা জল, ওই বরফ গলা জলগুলো পড়ে যেখান দিয়ে যাচ্ছে সেখানে একটা জাস্ট মেকানিজম লাগিয়ে একটা যে প্রেয়ার হুইলগুলো থাকে বন 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 করে ঘুরছে, মানে একটা সুন্দর জিনিস তৈরি করেছে। 300-র বেশি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, আর ওটার সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ঠিক আছে, ভগবানকে পেতে গেলে তো কষ্ট করতেই হবে। এটা বলেই তো তবে ঈশ্বরকে পাওয়া যায়। নেপালের মুক্তিনাথ মন্দির যেমনভাবে হিন্দু ধর্ম মানুষদের কাছে একটি পবিত্র স্থান, তেমনভাবে বৌদ্ধ ধর্মের মানুষদের কাছেও এটি একটি পবিত্র স্থান। আর সেই কারণেই মুক্তিনাথ মন্দিরের পাশে 32 ফুট উচ্চতার একটি বুদ্ধ মূর্তিও রয়েছে। সেখান থেকে বরফাবৃত পাহাড়গুলি খুব সুন্দরভাবে দেখা যায়। মুক্তিনাথ মন্দির দর্শন করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে আসা ভালো, কারণ এখানকার সৌন্দর্য, নিস্তব্ধতা, স্নিগ্ধতা ছেড়ে আপনার যেতে ইচ্ছা করবে না। শুধু মনে হবে এই দিনটা যেন শেষ না হয়, এই মুহূর্তটা যেন এখানে থমকে যায়। কিন্তু সময়কে বেঁধে রাখে কার সাধ্য, তাই আমরা চলতে শুরু করলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আর এইবারে আমাদের সামনে এলো আজকের দিনের দ্বিতীয় প্রতিকূলতা। দাঁড়াও না, আমি এখানে ঘর বানাবো। এখানে? হ্যাঁ, এখানে বানাই। বানাও। মুক্তিনাথ ভিজিট করা হয়ে গেছে, এবারে বেরিয়ে যাচ্ছি কাকবেনি ভিলেজের উদ্দেশ্যে। এইখান থেকে কাকবেনি ভিলেজ দেখাচ্ছে 19 কিলোমিটার, টাইম লাগবে 28 মিনিট, মানে আধ ঘন্টা। কিন্তু কোর এরিয়াটাতে পৌঁছতে আরো বেশি সময় লাগবে। ওই ব্ল্যাক আইস হয়ে রয়েছে রাস্তার উপরে। সামনের রাস্তাটা দেখো কি বিচ্ছিরি শর্ট টার্ন। এই দেখো শরীর খারাপ হয়ে গেছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। ও ভাই কি হাওয়া দিচ্ছে, চরম হাওয়া দিচ্ছে। গাড়ি মাথা ফাতা যেন টলিয়ে দিচ্ছে, পুরো চরম হাওয়া দিচ্ছে, চরম হাওয়া। এখানটা দেখো বরফ জমে গেছে পুরো। কি সুন্দর লাগছে দেখো মনাস্ট্রিটা, যেমন সুন্দর মনাস্ট্রি আর তার থেকেও সুন্দর তার পিছনের মনাস্ট্রির ব্যাকগ্রাউন্ডটা। পিছনে ঠেলে দিচ্ছে, উপরে ধুলোর ঝড়টা দেখো, পিছনে ঠেলে দিচ্ছে, পুরো যেতে পারছি না। সামনে ধুলোর ঝড় দেখো, কি চরম হাওয়া হচ্ছে, কি করে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। এ মিনিমাম 70-80 কিলোমিটার বেগে যেন হাওয়া হচ্ছে, ঝড়ের মতো। এই বেলা বাড়লে এইগুলো হয়। তার মধ্যে এদিক থেকে লুজ পাথর কন্টিনিউ পড়ে, মাঝে মাঝে হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছে। কাকবেনি এদিকে, মুক্তিনাথ ওদিকে। কাকবেনি ইস সাইড, একদম স্ট্রেট। ওকে, থ্যাংক ইউ। কাকবেনির রাস্তাতেও একটু অফ রোড, একটা মনে উপর দিয়ে আসা যায়। সামনে দেখো ধুলো, ই বাবা, আমাদের পিছন দিক থেকে ধুলো আসছে, আমাদের সামনের দিক দিয়েও ধুলো যাচ্ছে। কাকবেনির
দুরন্ত অফরোডে ঢুকে পড়েছি আমরা, দুরন্ত অফরোড। এই রাস্তাটা মনে হয় আর এখনো কনস্ট্রাকশনের কাজ হয়নি। সামনে রাস্তা আছে, হে প্রভু, রিয়েল অফরোড হচ্ছে একদম। কেউ জিজ্ঞাসা করারও নেই সামনে গিয়ে যে কোথায় পৌঁছচ্ছি। না, একটা হোটেল ফোটেল দেখতে পেয়েছি। দাঁড়া দেখি, তুমি বসো, চুপচাপ বসো, ঠান্ডা মাথায় বসো। চওড়া চাকা আছে, অসুবিধা নেই। এইটুকুনি তো অফরোডে তোমাকে একটু ঝাঁকুনি সহ্য করতে হবে। পড়বে না, ট্রেনই ফেলবে না এত তাড়াতাড়ি, এই রাস্তায় তো ফেলবেই না। সেই রেডিমি, তাই তো? প্রিয়া একটু ঘাবড়ে গেছে, ও তো প্রথম অফরোড করছে, আমিও অফরোড করছি প্রথম। পাথর পাথরগুলো ঠেলে দেয় চারদিকে, তো ঘাবড়ে গেছে। এই সামনে রাস্তা হয় তো, এই তো কার বাড়ির বারান্দা দিয়ে যাচ্ছি ভাই। ও ভাই সাহাব, এবার কোন দিকে যাবো? ওই দিকে দেখাচ্ছে, এটা তো নয়। না, এদিকে রাস্তা নয়। নাবো দেখি, এবারে নাবো। এখান দিয়ে বাইক যাবে? এরই সর্বনাশ। ওরে তেরি 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 মেরি মেরি তেরি। এরপর এখান দিয়ে তারপর রাস্তা আছে ওইদিকে যাওয়ার। কোন দিক দিয়ে? হ্যাঁ, এটা ফ্ল্যাট সারফেস। ও, ওখান দিয়ে যাওয়ার রাস্তা আছে না? হ্যাঁ, আর বেশি দূর নয়, যদি আবার 300-250 মিটার। তো তোমরা দেখলে মোটামুটি কিরকম দুরন্ত অফরোড দিয়ে এইটুকুনি টাইমে এসছি। মানে প্রিয়া তো একটা টাইমে ঘাবড়েই গেছিল, প্রচন্ড হাওয়া হচ্ছে, ওই জন্য মাইক মুখের সামনে ধরে কথা বলছি। বাইকটাকে এখানেই পার্ক করে দিয়েছি একটু ফ্ল্যাট এরিয়াতে। এবার আর 300 মিটার ওইটুকুনি হেঁটে চলে যাব। বাইকটাকে নিয়ে গিয়ে লাভ নেই, কারণ আমি প্রথমবার অফরোড করছি। রাস্তা ভালো, কিন্তু এই প্রথমবার। হ্যাঁ, এইখানে বরং রাস্তাটা ভালো, নিয়ে আসা সাহস করিনি। আবার নামাবো, তুলতে পারবো না, একা আছি তো। এইখান দিয়ে যাবো হচ্ছে কাকবেনি, একদম সেই 3টে নদী যেখানটা আর কি মিলছে। 3টে না, 2টো নদী। কালী নদী দিয়ে দেখো কি যাচ্ছে লরি, তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাপারটা। তোমাদের আমি নিয়ে এসছি এই জায়গাটাতে, আমি আসতে নিজেও চেয়েছিলাম এবং তোমাদেরকেও দেখাবো বলে ঠিক করেছিলাম। আমার এই হাত থেকে আসছে হচ্ছে কালী নদী, মুক্তিনাথ ধামের ওইখান থেকে কালী নদী এই আসছে। আর ওই পাশে দেখো, একটু জুম করে দেখাতে হবে, ওই পাশে দেখো সাদা জল যেটা আসছে, সেটা হচ্ছে গন্ডকী রিভার। আর এটা কালো জলটা কালী নদী। ওপাশে গন্ডকী নদী, এপাশে কালো নদী, কালী নদী হয়ে একসাথে চলে যাচ্ছে কালী গন্ডকী। এটা তার মোহনা, এটা একদম কালী গন্ডকী মোহনা। আর এটা একমাত্র কাকবেনি ভিলেজ থেকেই দেখা যায়। আর একদম লাস্ট পয়েন্টে আসার জন্য দেখেছো তোমরা কি কি কষ্ট করে এসছি। ওইটুকুনি কষ্ট করে আসতে পারো অথবা হেঁটে আসতে পারো। তো খুঁজে খুঁজে এসছি এই জায়গাটাতে। দেখো দুটো নদীর জল পুরো দুরকম, একদম দুরন্ত লাগছে। চলে এসেছে সেই জায়গা যেখানে আমাদের শালেগ্রাম শিলা উৎপন্ন হয়। কালীগন্ডকী রিভার, কালীগন্ডকী রিভারে পাওয়া যায় হচ্ছে শালেগ্রাম শিলা। सूरज काटना है ना সেই চক্র, যেটা আমরা নারায়ণ শিলা বলে পুজো করি। দেখো ये कितने करके? 1500। ये कितने करके? 500। ये तो विष्णु भगवान ही है, এটা বিষ্ণুরই অবতার, যেটা শিলাগ্রাম শিলা, নারায়ণ শিলা। আমাদের যেমন ইন্ডিয়াতে গয়া বলে যে জায়গাটা রয়েছে, মানে আমরা আর কি পিণ্ডদান করার জন্য যাই, এইটাও হচ্ছে এইখানে সেই জায়গাটা। এখানে প্রচুর লোক পিণ্ডদান করতে আসে, দেখো ওই জন্য ওই ধরনের জিনিসপত্রগুলো এখানে প্রচুর রাখা আছে। ওই পাশটাতে সকালের দিকে আসলে অনেক সময় পিণ্ডদান করা দেখা যায়। বেসিক্যালি এই জায়গাটা এই জন্যই আর কি পপুলার। তিব্বতীয় গ্রাম আছে প্রচুর পুরনো,
आप लोग किधर से आए? इंडिया से, इंडिया बंगाल से। इंडिया से। বেঙ্গল का एक भाषा है আমি তোমাকে ভালোবাসি বলো দেখি। আমি কে তোমার তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। একদম একদম আমিও তোমাকে ভালোবাসি। দিদি বলেছে ভালোবাসা হচ্ছে লাভ। I love you मतलब 안녕하세요। আঙ্গাঙ্গাসিও এইভাবেই তো হয় না একের ভাষার সাথে আদান প্রদান। आप इतना दूर से आया हमारा जगह में, हमारा ठाव में आया ना, हमको बहुत खुश लगा। आप लोग उधर अनदर कंट्री से भी इधर हमारा नेपाल में इतना दूर आया, बहुत खुश हुआ हमको भी। हमको बहुत अच्छा लगा। नेपाल का हर इंसान बहुत अच्छा है, हम लोगों को बहुत हेल्प किया। थैंक यू। প্রচন্ড ঠান্ডা, হাতের অবস্থা দেখো, গ্লাভস পরতে হচ্ছে, হাত ফাত ফেটে গেছে। এবার একটু অফরোড করবো। এবার আমাদের গন্তব্য হচ্ছে দুম্বা লেক, দুম্বা। কিন্তু তার আগে এখান দিয়ে আমি একটু আগে যাই। আরে তেরি, এই রাস্তাটা এখনো বানায়নি, বানিয়ে দিলে এটাও ভালো হয়ে যাবে, এতটা অফরোড থাকবে না। লুজ পাথর তো একদম উবড়া খাবড়া, হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছে। উঠে গেছি দুম্বা লেক, 14 কিলোমিটার, টাইম লাগবে 28 মিনিট। সামনে দেখো ধুলোর ঝড় ঘুরছে। আরে কি জোর মারলো ধুলোটা বাড়ি। এই চলে গেল মুক্তিনাথ, আমরা চলে গেলাম জনসন, এদিকে কাকবেনি। হাওয়াতে পুরো ওপাশ থেকে এপাশ পাঠিয়ে দিচ্ছে, এপাশ থেকে ওপাশ পাঠিয়ে দিচ্ছে, আমাকে নিয়ে যেন সেই খেলা করছে। কি জোর হাওয়া দিচ্ছে। দুম্বা লেক যাওয়ার সেই ভয়ঙ্কর রাস্তাটাই সারা আমাকে দিয়েছে। এই রাস্তাটাই একটাই রাস্তা, আর একটা রাস্তা ওপার দিয়ে আছে, ওই রাস্তাটা দেয় না কেন কে জানে। ওদের সেই কার বাড়ি ফাড়িতে যেন ঢুকিয়ে দেবে বলে মনে হবে। এইবার হতে চলেছিলাম আজকের দিনের সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। ও ভাই সাহেব, দুম্বা লেক যাওয়ার এটাই রাস্তা, বাইক এখান দিয়ে যায় না যে না। একটু টাফ হয় রাস্তাটা, আর কিছু না। এই রাস্তাটার ভিডিওটা থাকুক তোমাদের জন্য। রাস্তা আছে নামো, একটুখানি গেলেই ভালো রাস্তা, একটুখানি একদম এইরকম। আমার স্ট্রম নেবে যাবে, স্ট্রমকে নিয়ে চিন্তা নেই। হয়ে গেছে, ওই প্যাচটা একটু যা টাফ। প্রিয়া আসুক। কোথা দিয়ে রাস্তা দেখেছো? ওটার সময় একটা রাস্তা আছে অন্যদিক দিয়ে ফেরায়। হ্যাঁ, ওই 4 চাকার রাস্তাটা দিয়ে ফেরায়। যাওয়ার রাস্তাটা কেন এটা বুঝতে পারি না আমি। হ্যাঁ, জায়গাটা সুন্দর। সামনে গিয়ে ওটা বড় রাস্তা তুলে দেবে, তো ওই রাস্তাটা যাওয়ার সময় দিতে যায় না। রাস্তা হ্যাঁ, রাস্তা দুম্বা লেক। कहाँ से बोलছে রাস্তা চল দিয়ে? ये रास्ता दीदी, ये वाला रास्ता।
यहाँ से जाऊंगा, ये डीप नहीं है तो गहरा नहीं है। यही तो हाँ, यही पेच पेच। জংশন শহরে সময় যত গড়াচ্ছিল হাওয়ার দাপট ততই বাড়ছিল। তবে এটাকে হাওয়া বলা ভুল হবে, এটা এক প্রকার ঝড়ই বলা যায়। এরপর প্রিয়া যখনই ব্রিজ পার হচ্ছিল তখন এমন এক দমকা হাওয়া চালু হয়েছিল যে প্রিয়া ব্রিজের উপরই ভয়ে বসে পড়ে। তখন আমার ক্যামেরাটা অন করা ছিল না, প্রচন্ড ভয় পেয়ে গেছিল প্রিয়া। আর আমি যখনই বাইক নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম হাওয়ার দাপটে আমাকে পুরো পাশের রেলিং এর মধ্যে ফেলে দিচ্ছিল। ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি আর হাওয়া দিচ্ছে, দুলছি। হাওয়াটা আরো যেন টাফ করে দিচ্ছে জায়গাটাকে। ও ভয় লাগছিল। আরে বন্ধু সেরকম হলে তুমি ওইটা দিয়ে আস্তে আস্তে চলে যেতে পারবে, এটা দিয়ে চলে যেতে পারবে, শুধু ওঠো, বেশি দূর নেই আর। হাওয়াটা না থাকলে সবকিছু সব চুপচাপ, দেখো হাওয়াটা দিয়ে যেন আর বেশি ভয়ঙ্কর লাগাচ্ছে। ডুম্বা লেকের রাস্তা অ্যাডভেঞ্চারাস না, এবার আর হলো না। সামনে গিয়ে রাস্তা এতটাই খারাপ হয়ে গেছিল প্রিয়া প্রচন্ড রকম ভয় পেয়ে গেছিল। বাঁ দিকে ছিল পুরো খাদ আর রাস্তা যথেষ্ট সরু হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবার এতটা চরম খারাপ রাস্তা দেখে আমারও কনফিডেন্স কিছুটা হলেও ড্রপ করছিল। আর তার সঙ্গে ছিল ওই হাওয়ারূপী ঝড়, ক্রমশ তার গতিবেগ বাড়িয়েই চলছিল। তাই মাত্র 900 মিটার দূর থেকে আমরা ফিরে এসেছিলাম। আস্তে আস্তে উঠতো, এবার নামতে হবে। হ্যাঁ বুঝেছি না, হাওয়াটা না কমলে তুমি এই পাশে যাও, ওইদিকে হেলে থাকবে হালকা, ওইদিকে হেলে হাঁটো, উপর দিকে তাকিয়ে হাঁটো, ওইখানটা তাকিয়ে হাঁটো, নিচের দিকে তাকাবে না, দূরে তাকিয়ে তাকাও, বাইকটার দিকে তাকাও আর হাঁটো। দুম্বা লেক দুমদাম, হাওয়া তো ওটা থাকবে, কিছু করার নেই। অফরোড এরকমই হয়, এটা এক্সট্রিম অফরোড। আমরা দুম্বা লেকটা করতে পারলাম না কারণ রাস্তাটা দেখে প্রিয়ার খুবই ভয় লেগে যাচ্ছে, বলছে এত রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি কোনোদিন অফরোড তো করোনি, ওটা চূড়ান্ত অফরোড, চূড়ান্ত মানে চূড়ান্ত। আর দুজনে টাফই আছে অবশ্যই, মানে একজনকে বারবার নেবে 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 হেঁটে হেঁটে যেতে হবে বেশ কিছু জায়গাতে। প্রচণ্ড খারাপ, প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড, 45 ডিগ্রির থেকে বেশি মাঝে মাঝে মনে হচ্ছে, মানে বাইকের সামনে চাকা মনে হচ্ছে না উল্টে পড়ে যাবে। ওই জন্য আর ওটা রিস্ক নিলাম না, এত অ্যাডভেঞ্চার একবারে দরকার নেই। তবে একটা রাস্তা আছে যেটা 4 হুইলার যায় প্রিয়া বলছে, তো সেটা একবার গ্রামে গিয়ে জিজ্ঞাসা করবো যদি কাছাকাছি হয়, কারণ দুম্বা লেক খুব বেশি দূর নয় জংশন থেকে, একদম কাছে। কিন্তু এই হাওয়া যা শুরু হয়েছে, হাওয়াতে তো মানে ফেলে দিচ্ছে রীতিমতো। এই যে বসে আছে, মুক্তিনাথ করে এসে আমরা টায়ার্ড হয়ে গেছি। তো কালকে রুম ট্যুরটা দেওয়া হয়নি, আজকে রুম ট্যুরটা দিচ্ছি। এই যে এটা হচ্ছে রুম, এটা একটা ডবল বেড আছে, সুরাজ শুয়ে আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। জানলা দিয়ে দেখো নীলগিরির পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে দেখছো ফ্ল্যাগগুলো, আর এখানে রানওয়ে দেখা যাচ্ছে।
এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব পরিষ্কার, ছোট, আবার তার মধ্যে একটা বাথটব আছে। একে তো -ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে বাথটব। এটা আমার ঢুকলো না মাথায়, বাথটবটা কি জন্য দিয়ে ঠান্ডাতে? এখন বাজে 5টা, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে -3। রুম রেটটা বলে দিই, মোটামুটি ছোট রুম, ঠিকঠাকই আছে, আমাদের তো ঠিকঠাকই লেগেছে। প্রথমে দিদি বলেছিল 2000 টাকা, তারপরে বললো 1500 টাকা, তারপরে অনেক রিকোয়েস্ট করার পর 2 দিন থাকবো, এখানে খাওয়া দাওয়া করবো, 1200-এ রাজি হয়ে গেল। মোটামুটি এখানে যেসব হোটেলগুলো আছে থাকা খাওয়া করলে কমে করে দেয়। আর বাইরে এত ঠান্ডা, কিন্তু ঘরে কিন্তু গরম লাগছে, কোনো রুম হিটার নেই, কিচ্ছু নেই। সুরাজ কিছু বলবে মুক্তিনাথ দিদি? হ্যাঁ, মুক্তিনাথ ঘুরে গেলাম। মুক্তিনাথটা তো অবশ্যই ভালো লাগলো, খুব সুন্দর। মানে লক্ষ্য ছিল, আরেকটা লক্ষ্য পূরণ হলো। তারপরে গেলাম কাকবেনি ভিলেজ, যে জায়গাটা আমার যাওয়ার খুঁজছি ছিল, যেখানে আর কি শালিগ্রাম পাওয়া যায়, মানে নারায়ণ ছিল। আর চুল ফুস করেছে, ওটা ইগনোর করো। দুমালেকটা যেতে পারলাম না এই কারণে, কারণ রাস্তাটা বসার পর খুব খারাপ হয়ে গেছে, আর রিক্স নেইনি, মানে এতটা এরকম খাড়াই, তার মধ্যে কিছু জায়গায় ধস নেমে রাস্তা পুরো বিচ্ছিরি অবস্থা। প্রিয়া প্রচন্ড রকম ঘাবড়ে গেছিল। না, এটা আমার কিছু বলার আছে। তার থেকে একটা বড় কথা হচ্ছে যে এই হাওয়াটাতে আরো বেশি যেন মানে প্রতিকূলতা তৈরি করে দিয়েছে। তোমরা দেখেছো ভিডিওতে, মানে ও একটু এমনিতেই ধরো হাই অল্টিটিউড ভয় পায়, তবুও মুক্তিনাথ করে এসছে, মানে বিরাট ব্যাপার। ওখানে হ্যাটস অফ, এত বাজে বাজে রাস্তায় চালানো হয়েছে। সব মিলিয়ে মুক্তিনাথ সুন্দর একটা মেমোরি নিয়ে যাচ্ছি। সবকিছু না হওয়া ভালো, কিছু জিনিস থেকে যাওয়া ভালো পরের বারের জন্য। অবশ্যই আবার পরের বার ওর টানেই আসা হবে, যে দুম্বাল একটা বাকি থেকে গেছে। তো ভিডিওটা হয়তো এখানেই শেষ করবো, খুব বেশি বড় করবো না, কারণ আজকে অনেক জায়গায় ঘোরা হয়েছে, অনেক কিছু অফরোডও দেখেছো তোমরা। তো পরের ব্লগে এখান থেকে চলে যাবো আমরা হচ্ছে করবো না, কোথায় যাবো, হ্যাঁ কুসমাটা আমার এখনো বাকি রয়েছে। কালকে আশা করছি ট্রাই করবো কুসমাতে ওই বাইক চালানো, জানি না পারবো কিনা অত উঁচু জায়গা দিয়ে। তার সাথে যদি এরকম হাওয়া দাঁড়ালে তো হয়ে গেল। আমি ডিসেম্বরের 20 তারিখ আজকে বসে আছি, স্নোফল এখনো হয়নি, জানুয়ারি থেকে স্নোফল হয়, সেটা একটু মাথায় রেখে। আর কিছু বলার নেই, ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগে থাকো, আপনার কিছু বলবে সেটা দেখে তারপরে ব্লগ অফ করো। দুম্বা লেকে কিন্তু সুরাজ চলে যেত, আমি যদি না আটকাটা ট্রাই করতাম হয়তো, কিন্তু আমার সত্যিকারের কথা আমি হার মেনে গেছি ওখানটা। এত রাস্তাটা বাজে যে না, আমি চুপ করে বসে থাকলে সুরাজ নিয়ে চলে যাবে। ও হয়তো আমার ভালোর জন্যই যে হয়তো সামনে গেলে বিপদ হতে পারে। আমার না, টাইমটা অনেকটা কমে এসেছিল, এক্স্যাক্টলি টাইমটা অন্ধকার হয়ে গেছে, প্রায় 4:45 মতো ছিল। আর যত সন্ধ্যে বাড়বে তত হাওয়া বাড়বে, টেম্পারেচার কমবে, হয়তো সবকিছু ভালোর জন্যই, হয়তো ভগবানের উপরে হয়তো আটকে দিয়েছে, না যাস না, এটা করিস না। রাস্তাটা যথেষ্ট টাফ, ওরকম কোনো ব্যাপার না যে তোমার জন্য ফিরে এসেছি, ওটা কোনোদিন মাথায় রাখবে না, আবার একসাথেই যাবো কোথাও না কোথাও। দেখা হচ্ছে পরের দিন, পরের ব্লগে, পরের ব্লগে, টাটা, নেপাল সিরিজে।